নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস মায়াভিলা। আজ আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব শুনব। আসুন তাহলে সকলে মিলে আমরা এই রোমাঞ্চকর ভৌতিক উপন্যাসের তৃতীয় পর্বটি শুনে নিই। দোতলা থেকে পায়ের আওয়াজটা থেমে গিয়েছে। তার বদলে একটা অদ্ভুত পাখির ডাক আসছে ওপর থেকে। ডাকটা অনেকটা ঘুঘুর ডাকের মতো। মায়াভিলায় আসার পর থেকে এই প্রথম কোনো প্রাণীর ডাক শুনল দেবরাজ। আশ্চর্য নিঝুম জায়গাটা, বাইরে একটা পাতা নড়ার আওয়াজও নেই। দেবরাজ আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতে থাকলো। সিঁড়িটা অন্ধকার। দোতলার সিঁড়ির আধখোলা দরজা থেকে হালকা একটা আলোর আভাসে চোখটা সইয়ে নিল দেবরাজ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের জুতোর আওয়াজ শুনতেই গা ছমছম করতে লাগলো। অর্ধেক সিঁড়ি উঠতেই পাখির ডাকটা বন্ধ হয়ে গেল। আবার সেই অদ্ভুত নিস্তব্ধতাটা ফিরে এলো। তার মধ্যেই নিচের থেকে একটা আওয়াজ পেল, খানিকটা কাগজ দুমড়ে মচকানোর আওয়াজ। চোখ ফেরাতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। একটা বাচ্চা মেয়ে সেই পুতুলটা হাতে চট করে সিঁড়ির মুখটা থেকে সরে গিয়ে সিঁড়ির তলায় অন্ধকারে ঢুকে গেল। চোখ পড়ল একতলা সেন্টার টেবিলটার ওপর। সেন্টার টেবিলের ওপর খবরের কাগজ, পুতুল, কিচ্ছু নেই। চোয়াল শক্ত করে আরেকটু স্লথ গতিতে বাকি সিঁড়িগুলো উঠল দেবরাজ। দোতলার সিঁড়ির দরজাটা শেষ হয়েছে একটি মাঝারি মাপের ঘরে। ঘরটার মধ্যে একটা বন্ধ আলমারি আর একটা বড় গ্র্যান্ডফাদার ক্লক ছাড়া অন্য কোনো আসবাব নেই। ডান দিকের দেওয়ালে একটা দরজা। পায়ে পায়ে সেই দরজাটার কাছে এগিয়ে এসে ভেতরের আর একটা বড় ঘরের দিকে চোখ পড়তেই বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল দেবরাজের। ঘরের এক প্রান্তে একটা জানালার দিকে মুখ করে একটা ইজি চেয়ারে বসে আছে একটা মেয়ে। তার লম্বা সিল্কের মতো চুলগুলো এলিয়ে আছে চেয়ারের পেছনে। হঠাৎ করে ভয় পেয়ে দেবরাজ হাতের কাছে একটা চেয়ারকে ধরতে গিয়ে চেয়ারটা নড়ে গিয়ে একটা আওয়াজ হলো। সেই আওয়াজে মেয়েটাও ভীষণ চমকে উঠে দাঁড়িয়ে দেবরাজের দিকে ফিরে তাকিয়ে খুব অবাক গলায় বলল, তুমি? মেয়েটাকে দেখে অবাক হলো দেবরাজ। ঈশা সেন। যাক, পরিচিত একটা মানুষকে দেখতে পেয়ে আচমকা ভয় পেয়ে বুকের বেড়ে যাওয়া ধুকপুকুনিটা কমল। লম্বা একটা শ্বাস নিয়ে বলল, উফ, কল্পনাও করতে পারিনি এরকম একটা বাড়িতে দোতলায় একটা ঘরে তুমি একা একা এইভাবে বসে থাকবে। ঈশার চোখটা কুঁচকে গেল। মানে? তোমার সত্যিকারের সাহস আছে। আমার নিচের তলা পর্যন্ত সাহসটা ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় সত্যিই বুকের ভেতরটা কিরকম করছিল। আর একটা বাচ্চা মেয়ে। কথাটা বলতে গিয়েও চেপে গেল দেবরাজ। ভয় পেয়ে থাকলে মন অনেক সময় ভুল দেখে। ঈশা বড় কাগজের সাংবাদিক, এসব কথা হয়তো বিশ্বাস করবে না। ঈশা এক দৃষ্টিতে দেবরাজের মুখের দিকে তাকিয়ে আছে, ভ্রুকুটিটা যাচ্ছে না। দেবরাজকে জিজ্ঞাসা করল, তুমি ফিরে এলে কেন? দেবরাজ প্রশ্নটার ঠিক মানে বুঝতে না পেরে বলে উঠল, ফিরে এলাম মানে? আমি আবার আগে এসেছিলাম নাকি? ইয়ার্কি মেরে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করো না দেবরাজ। আমরা কিন্তু বন্ধু নই, দুজন সাংবাদিক, যে যার নিজের কাগজের জন্য কাজ করতে এসেছি। তোমার সঙ্গে হয়তো আমার অনেক তর্ক হলো। মায়াভিলা নিয়ে তোমার আর আমার থিওরিটা আলাদা, কিন্তু তাই বলে তুমি ফিরে এসে যদি আমাকে ভয় দেখানোর চেষ্টা করো, সেটা একেবারে আনএথিক্যাল। ইনফ্যাক্ট তুমি আরও আনএথিক্যাল কাজ করেছো। দেবরাজ হতভম্ব হয়ে বলল, তোমার একটা কথাও আমি বুঝতে পারছি না। আমি এখানে এসেছি বড়জোর 20 মিনিট আগে, 11টার একটু আগে। নিচের ঘরগুলো ঘুরে উপরে এসে তোমাকে দেখে নিজেই তো খুব জোরে চমকে গিয়েছি। ঈশার মুখটা কঠিন হলো। এত মিথ্যে বলে তুমি কি প্রমাণ করতে চাইছো দেবরাজ? যাতে আমি আর কোনো ইনভেস্টিগেশন না করে চলে যাই, তাই তো? যাতে মায়াভিলার আসল গল্প শুধু তোমার কাগজ এই সপ্তাহতেই বেরোয়। এটা কিন্তু ভালো সাংবাদিকতার লক্ষণ নয়। দেবরাজও এবার অল্প মেজাজ হারালো। তুমি সমানে আমাকে দোষারোপ করে যাচ্ছ। আমিও পাল্টা বলতে পারি তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, তাই ওভাবে বসেছিলে। ইন দ্যাট কেস আমি কি করে জানবো তুমি ওপরে আসছো? খুব সোজা ঈশা, তুমি দোতলার জানলা থেকে দেখেছো যে আমি বাইকে করে এসেছি।
বাইরে গাছের তলায় আমার বাইকটা স্ট্যান্ড করা আছে। তারপর তুমি ইচ্ছে করে দোতলায় এই ঘরে আওয়াজ করে হাঁটাহাঁটি করেছো, যাতে একতলা থেকে আমি মাথার ওপর তোমার জুতোর আওয়াজটা পাই। সেই শব্দের সন্ধানে আমি দোতলার ওপরে উঠে আসি, তাই তুমি জানালার দিকে মুখ করে দরজার দিকে পেছন করে বসেছিলে, হরর ফিল্মে যেরকম দেখায়, যাতে আমি তোমাকে পেছন দিক থেকে দেখে চমকে উঠে ভীষণ ভয় পেয়ে যাই। ঈশা গলা চড়ালো। বাজে কথা বলো না দেবরাজ, আমি এখানে এসেছি 1 ঘন্টা আগে, 10টা 10 নাগাদ। তখন নিচের সদর দরজাটা খুলেই তোমাকে দেখে ধড়াস করে চমকে উঠেছিলাম। আমাকে 1 ঘন্টা আগে? বেশ, বলো তাহলে, তুমি আমাকে ভেতরে কোথায় দেখেছিলে? নিচের হল ঘরটায় দেওয়ালে একটা বড় অয়েল পেন্টিং আছে। তুমি তোমার মোবাইলে পেন্টিংটা ছবি তুলছিলে, তারপর ছবি তুলে আমাকে দেখিয়ে বললে। ঈশাকে থামিয়ে দিয়ে দেবরাজ বলল, ওয়ান্ডারফুল, তাহলে আমি এই বাড়িটায় ঢোকার পর থেকেই তুমি আমাকে ফলো করছো? আমার কোনো দায় নেই দেবরাজ তোমাকে ফলো করার। তোমাকে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলে সরি বলেছিলাম, সেটাই আবার আমি বলতে বাধ্য হচ্ছি। আমার কাগজটা ডেইলি, দৈনিক, সাপ্তাহিক নয়। আমি 1 সপ্তাহ সময় পাই না একটা রিপোর্ট তৈরি করতে। আমার হাতে সময় কম, আর সেই সময়টা খুব দামি। কালকের ফার্স্ট পেজে 3 কলাম জুড়ে থাকবে এই মায়াভিলা। বড় কাগজে কাজ করে বলে মেয়েটা তো আচ্ছা দাম্ভিক। বড় কাগজে কাজ করে বলেই নিজেই নিজের বড়াই করছে, আবার ছলচাতুরিও করছে। দেবরাজ হাতটা অল্প তুলে বলল, 1 মিনিট। তুমি বললে আমি আমার মোবাইলে ছবিটা তুলে তোমাকে দেখিয়েছিলাম। অফকোর্স দেখিয়েছিলে, দেখিয়ে বলেছিলে এই ছবিটা যেন অদ্ভুত কিছুর ইঙ্গিত করছে। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, হলঘরে পেন্টিংটার একটা ছবি আমি তোলার চেষ্টা করেছিলাম ঠিকই, সেটা 1 ঘন্টা আগে নয়, কিছুক্ষণ আগে, কিন্তু শেষ পর্যন্ত ছবিটা তুলতে পারিনি। তার আগেই আমার মোবাইলটা হ্যাং করে গিয়েছিল, কাজেই তোমাকে আমি কোনো ছবি দেখাতেই পারি না। হতেই পারে না, ঈশা জোর দিয়ে বলল। তোমার মোবাইলটা চেক করে দেখো দেবরাজ, অবশ্য যদি তুমি ছবিটা এখনো পর্যন্ত ডিলিট করে না থাকো। দেবরাজ আর কথা না বাড়িয়ে মোবাইলের পিকচার গ্যালারিটা খুলল। আশ্চর্য, শেষ তোলা ছবিটা ওই অয়েল পেন্টিংয়েরই। তাহলে মোবাইলটা হ্যাং করে যাওয়ার আগে ছবিটা কি উঠে গিয়েছিল? কিন্তু ছবিটা একটু অন্যরকম লাগছে না? সেটা কি করে সম্ভব? পরিষ্কার মনে আছে, ছবিটা তুলতে যাওয়ার সময় একটা জানালার ফুটো দিয়ে সূর্যের রশ্মি ঢুকে স্পটলাইটের মতো পড়েছিল ছবির মধ্যে ভদ্রমহিলার মুখের ওপর। কিন্তু মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে সেই আলোটা পড়েছে পেন্টিংটার পুরুষের মুখের ওপর। ভীষণ রাগী সেই মুখটা। চোখটার দিকে চেয়ে থাকলে অস্বস্তি হচ্ছে। আর সত্যিই ছবিটার টাইম স্ট্যাম্প বলছে ছবিটা 10টা 13 তোলা। দেবরাজের স্পষ্ট মনে আছে ওই সময়টায় দেবরাজ ডায়মন্ড হারবার রোডে ছিল। এর কোনো ব্যাখ্যা খুঁজে পেল না দেবরাজ। মোবাইলটা পকেটে রেখে ঈশার দিকে তাকালো। ঈশার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি, যেন বলতে চাইছে, তুমি ধরা পড়ে গিয়েছো দেবরাজ, কেন আমাকে ভয় দেখাচ্ছ? তারপর আনমনেই মুখের থেকে বেরিয়ে গেল দেবরাজের। আরও শুনতে চাও? তারপর তুমি বললে, চলো বাকি ঘরগুলোতে কি আছে দেখি। আমরা দুজনে প্রথমে একটা ঘরের দিকে এগোলাম। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, তুমি ভেতর থেকে ঘুরে এসে বললে রান্নাঘর। তারপর উল্টো দিকের ঘরগুলো দেখতে গেলাম। পাশাপাশি 2টো দরজা, একটায় তালা দেওয়া, অন্যটা খোলা। তালাটা কম্বিনেশন লকের। তুমি অনেকগুলো নম্বরের কম্বিনেশন ট্রাই করলে, কিন্তু কিছুই হলো না। তখন আমরা পাশের ঘরটায় ঢুকলাম। ঘরটায় একটা কাচের পাল্লা খোলা আলমারি আর একটা টেবিলের ওপর একটা দম দেওয়া গ্রামোফোন রেকর্ড প্লেয়ার ছিল। কাচের আলমারিতে বেশ কিছু পুরনো গ্রামোফোন রেকর্ড ছিল। আলমারিটার ভেতর থেকে একটা গ্লেন মিলারের রেকর্ড বার করে গ্রামোফোনটার ওপর চাপালে। আমি তোমাকে বললাম এতদিনের পুরনো গ্রামোফোন বাজবে না। তুমি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলে, তারপর গ্রামোফোনটায় দম দিলে। দেবরাজ হাত তুলে ঈশাকে থামালো। ওয়ান্ডারফুল, এবার সত্যিই একটা জিনিস প্রমাণ হয়ে গেল তুমি আমাকে লুকিয়ে ফলো করছিলে। ঈশা চোখটা কুঁচকে বলে উঠল, কেন? কারণ একটা জিনিস তোমার চোখে পড়েনি। আমি যখন রেকর্ডটা বার করছিলাম, তখন একটা ছবি রেকর্ডের খাপ থেকে মাটিতে পড়ে গিয়েছিল, সেটা তুমি দেখতে পাওনি। ভুরু কুঁচকে ঈশা বলল,
কার ছবি? দেবরাজ পকেট থেকে সাদা কালো ছবিটা বার করে ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, মায়ার। দেবরাজের হাত থেকে ছবিটা নিয়ে এক ঝলক দেখে ঈশা হেসে উঠল। এটা মায়ার ছবি? এটা তো বিদিশার ছবি। আমার সঙ্গে একই ডেস্কে বসে আমাদের চিফ ফটোগ্রাফার নির্মল দা ছবিটা তুলে দিয়েছিলেন। বিদিশার ফেসবুক প্রোফাইলে আছে ছবিটা। তুমি কি করে পেলে? যেভাবে তুমি আমাকে ভয় দেখানোর ব্যবস্থা করে রেখেছিলে। ডোন্ট লাই। চেনো নাকি বিদিশাকে? কোথায় আলাপ? ফেসবুকে না নাইট ক্লাবে? দেবরাজের কাছে অনেক কিছু পরিষ্কার হতে গিয়েও হচ্ছে না। বলল, তোমার বাকি গল্পটা শেষ করো। আমি তারপর গ্রামোফোনটায় দম দিলাম। তারপর কি বলবে? গানটা বাজতে আরম্ভ করলো। সত্যি আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম যখন কিছু খ্যাস খ্যাস আওয়াজ করে এই গানটা বাজতে আরম্ভ করলো। ঈশা গানটা গাইতে আরম্ভ করলো। এভরি নাইট অ্যাট 8 ইউ উইল ফাইন্ড মি ওয়েটিং ফর আ বাস টু টেক মি ক্রস টাউন। সামওয়ান আই অ্যাডোর ইজ ওয়েটিং ফর মি বাই দ্য ডোরওয়ে ওভার ক্রস টাউন। যদিও এই গানটা আগে কোনোদিনই শোনেনি দেবরাজ, কিন্তু বুঝতে পারলো ঈশার গানের গলাটা বেশ ভালো, মিষ্টি সুরেলা। কিন্তু সেই গান তারিফ করা চেয়েও দেবরাজের মাথাটা ভো ভো করছিল। ঈশা কি সত্যি সত্যিই চুপি চুপি খেয়াল করছিল ও কি করছে, আর বাকিটা বানিয়ে বানিয়ে বলছে? গান গেয়ে নিজেকে আরো রহস্যময়ী করে তুলছে। নিজেই যুক্তি খুঁজে পেল না। সব মিলিয়ে মায়াভিলার কিছু একটা রহস্য আছে, সেটা কিছুতেই বুঝতে পারছে না। ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। গানটা শেষ করে ঈশা একটা গভীর দৃষ্টিতে দেবরাজের দিকে তাকাতেই অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো গলা থেকে। তারপরই তো তোমার সঙ্গে আমার ঝগড়া বাঁধলো দেবরাজ। আমি বললাম এখানে জিনিসপত্রগুলো যেমন আছে সেরকমই থাকা উচিত, ঘাটাঘাটি করা উচিত নয়। তুমি বললে নিশ্চয়ই করা উচিত। মায়াভিলার রহস্য জানতে হলে এখানকার প্রত্যেকটা জিনিস ঘেঁটে দেখা উচিত। অহেতুক ভীষণ রেগে উঠলে তুমি, তারপর বাড়ির বাইরে বেরিয়ে গেলে। আমি ওপরটা দেখতে এলাম, আর এই এখন ফিরে এসে আবার আমাকে বলছো এর আগে নাকি তুমি বাড়িটাতে আসোইনি। দেবরাজ বুঝতে পারল ঈশাকে বুঝিয়ে বিশ্বাস করাতে পারবে না যে এই বাড়ির দোতলায় এই ঘরটায় আসার আগে ওর সঙ্গে ঈশার দেখা হয়নি। নিজেকে গুছিয়ে নিয়ে শান্ত গলায় ঈশাকে প্রশ্ন করল, তুমি কি প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করো? ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সাংবাদিক হিসাবে আমি ওপেন মাইন্ডেড। সেদিন প্রেস কনফারেন্সে কেউ গল্পটাকে সিরিয়াসলি নেয়নি। তবে তুমি একটা ভালো প্রশ্ন করেছিলে, সিনেমাটা শেষ পর্যন্ত কি ভৌতিক না দেশপ্রেমের? তবে তার চেয়েও জরুরি প্রশ্ন, এরা সিনেমায় সত্যি গল্প বলে যেটা ক্লেম করছে সেটা সত্যি কতটা সত্যি? দেবরাজ আনমনে বলল, আচ্ছা ঈশা, তুমি যে আমাকে দেখেছো বলছো, সেটা কি সত্যিই আমি ছিলাম? নিজের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলছো? নিজের মাথার চুলগুলো ঘামছে ধরে দেবরাজ বলল, জানি না ঈশা। আচ্ছা, তুমি নিচের হল ঘরের সেন্টার টেবিলটার ওপর কোনো পুতুল দেখেছো বা কোনো বাচ্চা মেয়েকে? ঈশা মাথা নাড়ল। কই না তো। সেন্টার টেবিলের ওপর একটা খবরের কাগজে কিছু একটা ঢাকা ছিল, সেটা অবশ্য তুলে দেখিনি। তুমি তো জানো এখানকার জিনিস যেমন আছে আমি তেমনই থাকা উচিত বলে মনে করি। অকারণ ঘাটাঘাটি পছন্দ করি না। ঠিক জানি না, দেবরাজ আনমনা গলায় বলতে লাগলো। মনের ভুল হতে পারে, মাঝে মাঝে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়েকে দেখছি। আসলে এরকম পরিস্থিতিতে অনেক সময় হ্যালুসিনেশন হতে পারে। মায়া, বিদিশা সব কীরকম গুলিয়ে যাচ্ছে। কাম অন দেবরাজ, আমরা এখানে একটা কাজে এসেছি, কাজে ফিরি। আজ কাজের শেষে যখনই এই মায়াভিলা থেকে বেরোবো তখন জীবনে একটা কনক্লুশন নিয়ে বেরোবো। প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কি নেই, এখানকার স্থানীয় লোকেরা সত্যি কথা বলে না একটা মিথ্যেকে বছরের পর বছর বিশ্বাস করে আছে। সৈকত সান্যালরা সত্যি ঘটনা অবলম্বনে যে সিনেমাটা করতে চলেছেন সেটা সত্যি সত্যি ঘটনা অবলম্বনে কিনা। তবে ব্যক্তিগতভাবে আমার নিজেরও একটা জিনিস এখন পছন্দ হচ্ছে না। কি? এখানে সিনেমার শুটিং হোক কেন? এটা ঢাকঢোল পিটিয়ে যেটা সত্যি গল্প বলছে
সেটা যদি মিথ্যা হয় তাহলে দর্শকদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আগে সত্যিটা জানা হোক, তারপর সিনেমার শুটিং। তুমি এই কথাটা অনেকবার বললে, তোমার এরকম মনে হওয়ার কারণ? তোমার ভেতরে একটা ফিলিংস হচ্ছে না দেবরাজ? ভীষণ গভীর একটা অনুভূতি। এই যে তুমি এতক্ষণ মায়াভিলায় আছো, মনে হচ্ছে না যে কেউ যেন সত্যি গল্পটা বলতে চাইছে, কিন্তু সে কিছুতেই কমিউনিকেট করতে পারছে না। যতক্ষণ না এই কমিউনিকেশনটা হচ্ছে ততক্ষণ শুটিংটা বন্ধ থাকা উচিত। দেবরাজ ম্লান হাসল। যেটা তুমি ব্যক্তিগতভাবে চাইছো এখন আর আটকাতে পারবে না, কারণ শুটিংয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গিয়েছে। ঈশার চোখটা অল্প দপ করে জ্বলে উঠল। পারবো দেবরাজ, যদি তোমার আর আমার রিপোর্ট এক হয়। কিভাবে? যদি আমরা দুজনেই লিখি যে সত্যি না জেনেই একটা মিথ্যাকে খাড়া করে সত্যি ঘটনা অবলম্বনে বলে এই দর্শকদের ঠকানো হচ্ছে, এই বাড়িতে এককালে বসবাস করা সত্যি চরিত্রদের অপমান করা হচ্ছে। সেটা কিসের ভিত্তিতে লিখবে? আমাদের কয়েকটা প্যারানর্মাল অভিজ্ঞতা হয়েছে। আজ পর্যন্ত কোনো কাগজের ফার্স্ট পেজে দেখেছো যে কোনো সাংবাদিক লিখেছেন তার ভৌতিক অভিজ্ঞতা হয়েছে? ঈশা অল্প অসহিষ্ণু হয়ে উঠে বলল, আমি এখানে কিসের ভিত্তিতে রিপোর্ট করতে এসেছি জানো? শ্যামল বড়ুয়া আমাকে অনেক কথা বলেছে যেটা কেউ জানে না। কি কথা? মাথা হেলিয়ে অল্প দম নিয়ে ঈশা বলতে শুরু করলো, তুমি কি জানো দেবরাজ যে মায়াভিলার গল্পটা লিখতে শুরু করেছিলেন অসীম ব্যানার্জি? তারপর উনি অসুস্থ হয়ে যাওয়ার পর ওর অসমাপ্ত কাজটা শেষ করেছে সিনেমার ডাইরেক্টর নিলয়। এই দুজনের মধ্যে ছিলেন আর একজন। অসীম ব্যানার্জি অসুস্থ হয়ে যাওয়ার পর সৈকত সান্যালের একজনকে দরকার ছিল যিনি অসীম ব্যানার্জির প্লটটা নিয়ে স্ক্রিপ্টটা তৈরি করে বাকি কাজটা শেষ করে দিতে পারবেন। সেই মতো কাজটা শেষ করতে আগ্রহী আরেকজন লেখককে খুঁজে বার করেছিলেন সৈকত সান্যালের লোকজনেরা। তার নাম রমেন পোদ্দার। রমেন পোদ্দারও অসীম ব্যানার্জির ওরকম অসুস্থ হয়ে পড়ে যাবার সম্ভাব্য কারণটা অনুমান করেছিলেন। কারণটা ছিল এই মায়াভিলা। কিন্তু ওর মনে কুসংস্কার বা ভয়ডর কিছুই ছিল না। বেশ সাহসী মানুষ। ছোটোখাটো পত্রপত্রিকাতে টুকটাক গল্প, নাটক, সিনেমার সমালোচনা ইত্যাদি লিখতেন। সৈকত সান্যালের কাজটা নিলে সেটাই হতো তার প্রথম সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা, এবং সেই স্ক্রিপ্টটা থেকে টালিগঞ্জে একটা আস্ত সিনেমা হবে ভেবেই ভীষণ উৎসাহিত হয়ে কাজটা নিয়েছিলেন তিনি। সৈকত সান্যালকে শুধু অনুরোধ করেছিলেন অসীম ব্যানার্জি যে সত্যি ঘটনা অবলম্বনে গল্পটা বলেছিলেন তার উৎপত্তি স্থলটাকে তিনিও নাকি একবার সচক্ষে দেখে আসতে চান। সৈকত সান্যালের জানা ছিল জায়গাটা, অর্থাৎ এই মায়াভিলা। শ্যামল বড়ুয়ার সঙ্গে রমেন পোদ্দারের এই মায়াভিলার আসার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। একটানা এতটা বলে ঈশা থামতেই দেবরাজ রুদ্ধশ্বাসে বলল, তারপরেই একটা রহস্য। ওই রমেন পোদ্দার এখানে শ্যামল বড়ুয়ার সঙ্গে যেদিন এসেছিলেন আর ফেরত যাননি, সেদিন থেকে উনি নিরুদ্দেশ। বাই দ্য ওয়ে, ওই দরজাটা দেখছো? এতক্ষণ ঈশার সঙ্গে কথা বলতে বলতে ঘরটার ভেতরের খুঁটিনাটিগুলো খেয়াল করেনি দেবরাজ। এবার দেখল ভেতরের ঘরগুলোর মধ্যে যাওয়ার জন্য একটা দরজা। সেখানে ঝুলছে একতলার মতনই একটা কম্বিনেশন লক। ঈশা বলল, তালাটার কাছে গিয়ে ভালোভাবে দেখো। দেবরাজ এগিয়ে গেল। তারপর তালাটা লাগানো দরজার কড়ার একপাশে দেখল আঁচড় দিয়ে খুব ছোট ছোট অক্ষরে একটা নম্বর লেখা আছে, 130-144। ঈশা একদম দেবরাজের পেছনে এসে দাঁড়িয়েছিল। বলল, নম্বরটা দেখে কি বুঝলে দেবরাজ? আমতা আমতা গলায় দেবরাজ বলল, এই তালাটা খোলার কম্বিনেশন নাম্বার মনে হচ্ছে। ঠিক তাই, আমি এই নাম্বারটা মেলাতেই তালাটা খুলে গিয়েছে, কিন্তু আমি ভেতরে ঢুকিনি। কেন, কি আছে ঘরের ভেতরটায়? কিচ্ছু নেই, শুধু একটা অনুভূতি আছে, ফিলিং, একটা এনার্জি। আচ্ছা দেবরাজ, এই নাম্বারটা দেখে তোমার কি মনে হচ্ছে? দেবরাজ তালার উপর নম্বরগুলো ঘোরাতে আরম্ভ করতেই ঈশা বলল, তুমি এখন দরজাটা খুলো না। ঠিক আছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, তালার কম্বিনেশন নম্বর তো গোপনীয়, সেটাই দরজার গায়ে লেখা রয়েছে, তাহলে তালাটা লাগিয়ে রাখার আর কি মানে?
তুমি বোধহয় ভালো করে নম্বরটা খেয়াল করনি। আঁচড়টা টাটকা, নম্বরটা সম্প্রতি কেউ লিখেছে। আর নম্বরটা দেখে আর কি কিছু মনে হচ্ছে তোমার? দেবরাজ অল্প মাথা খাটিয়ে নম্বরটার আর কোনো তাৎপর্য খুঁজে না পেয়ে ঠোঁট উল্টে মাথা নাড়ল। ঈশা একটা গম্ভীর গলায় বলল, আমার মনে হচ্ছে নম্বরটা একটা সংকেত। এই সংকেতটা কি হতে পারে সেটাই ভাবার চেষ্টা করছিলাম। দেবরাজ মনে মনে তারিফ করল ঈশা সেনের। এই গভীর পর্যবেক্ষণ ক্ষমতার জন্যই এত অল্প বয়সে বড় কাগজে এত নাম করেছে মেয়েটা। ঈশা হাসল। তুমি যদি অ্যাক্টিং করে আমাকে আর ভয় দেখানোর চেষ্টা না করো, আমি তোমার সঙ্গে কিছু কথা তাহলে শেয়ার করতে পারি। অবশ্য আমাকে ভয় পাইয়ে দেওয়াটাও সহজ নয়। দেখলেই তো বিদিশার ছবিটা মায়ার বলে চালাতে গিয়ে নিজেই কেমন বোকা বনে গেলে। দেবরাজ বুঝতে পারল ঈশার ভুল ভাঙাতে পারবে না, তবু গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, আমাকে বিশ্বাস করতে পারো। কাকুরগাছি থেকে অটো ধরে মিনিট 7 লাগলো নিবেদিতা মানসিক আরোগ্য নিকেতনে পৌঁছতে। লেকের কাছাকাছি শান্ত পরিবেশে একটা 3 তলা বাড়ি। ঠিক অন্য হাসপাতাল নার্সিংহোমের মতো নয়। এখানে বাধা ধরা কোনো ভিজিটিং আওয়ার্স নেই। ডক্টর প্রসূন গোস্বামীর দেখা পাওয়া যাবে কি না সেটা নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু ভাগ্যের জোরে দেখা পেয়ে গেল ডক্টর গোস্বামীর। শুধু দেখাই পেয়ে গেল না, যখন রিঙ্কির ভিজিটিং কার্ডটার ওপর চোখ বোলাতে বোলাতে ডক্টর গোস্বামী বললেন, এই সপ্তাহ কাগজটার কয়েকটি সংখ্যা উনি পড়েছেন এবং কাগজটার মান ওনার বেশ ভালো লেগেছে। ফলে কাজটা সহজ হয়ে গেল রিঙ্কির। হাতে সময় খুব কম, তাই সরাসরি চলে গেল অসীম ব্যানার্জির প্রসঙ্গে। ডক্টর গোস্বামী অবশ্য জানতে চাইলেন, হঠাৎ অসীম ব্যানার্জির খোঁজ করছো? উনি তোমার আত্মীয়, জানাশোনা, না তোমাদের কাগজে আর্টিকেল লেখার মেটেরিয়াল খুঁজতে এসেছো? রিঙ্কি একটু উসখুস করে বলে উঠল, কোনোটাই নয় স্যার। আসলে আমাদের এক সাংবাদিক যাতে বিপদে না পড়ে তাই কিছু জানতে এসেছি। তোমার ভেতরে একটা খুব ছটপটানি দেখছি, মনে হচ্ছে তোমার যেন খুব তাড়া আছে। রিঙ্কি মাথা ঝাঁকালো। সত্যি তাড়া আছে স্যার। অসীমবাবু যে স্ক্রিপ্টের ওপর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন, সেই স্ক্রিপ্টে যে জায়গাটার কথা বলা আছে। মায়াভিলার কথা বলছো কি? ঠিক তাই স্যার, মায়াভিলা। বাড়িটা সরজমিনে দেখতে আমাদের এক সাংবাদিক দেবরাজ আজ সকালে ওখানে গিয়েছে। ছেলেটা আমার ভাইয়ের মতো। সকাল থেকে কিছুতেই ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি আর বাবা ঠিক করেছি আর কিছুক্ষণ যদি ওর ফোন না পাই তাহলে আমরা ওখানে যাব। তার আগে আপনার কাছ থেকে জানতে এসেছি, অসীমবাবুর মানসিক অসুস্থতার সঙ্গে মায়াভিলার কোনো সম্পর্ক আছে কি? ডক্টর গোস্বামী টেবিলের ওপর থেকে একটা পেপার ওয়েট হাতে তুলে নিয়ে অল্প ঝুঁকে বললেন, অবশ্যই আছে। রিঙ্কির মুখটা শুকিয়ে গেল। ডক্টর গোস্বামী বলতে থাকলেন, একজন লেখক যখন গভীর মনোযোগ দিয়ে একটা গল্প লেখেন, তখন গল্পের চরিত্রগুলো তার চারপাশে বাস্তবের মতো থাকে। তিনি মনে মনে তাদের সঙ্গে কথা বলেন, তারা উত্তর দেয়, সেগুলোই হয় সংলাপ। অসীমবাবু এরকমই একটা গল্প নিয়ে কাজ করছিলেন। গল্পটা প্যারানর্মাল। বেশ কিছুটা লিখেও ফেলেছিলেন গল্পটা। প্যারানর্মাল গল্প নিয়ে লিখতে গিয়ে উনি এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে ওই চরিত্রগুলোর সঙ্গে মানসিকভাবে বসবাস শুরু করে দিয়েছিলেন। তারপরই উনি অসুস্থ হয়ে এখানে ভর্তি হন। কোথায় অসুস্থ হয়ে পড়েছিলেন স্যার? মায়াভিলায়? না, বাড়িতে। অসীমবাবু একলা মানুষ, টালিগঞ্জে একটা ভাড়া বাড়িতে থাকেন। বাড়িতে আছে ওনার এক কাজের লোক। কাজের লোকটাই প্রথমে খেয়াল করে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসার পর তিনি দিন রাত দরজা বন্ধ করে মুদ হয়ে কিছু লেখার চেষ্টা করছেন। আর আস্তে আস্তে ওনার চরিত্রের মধ্যে একটা পরিবর্তন আসছে। যে মানুষটা ছিলেন শান্ত, ধীর, স্থির, তিনি যেন কেমন বদমেজাজি হয়ে যাচ্ছেন। মুখের ভাষায় মার্জিত ভাবটা আর থাকছে না। এটা একটা অসুখ, আমরা বলি স্প্লিট পার্সোনালিটি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ওনার হঠাৎ করে এই পরিবর্তনটা হলো কেন? আমরা ওনার অ্যাপয়েন্টমেন্টের ডায়েরি থেকে আর কাজের লোকের কথা শুনে এইটুকু বুঝেছি, উনি মায়াভিলায় যেদিন গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার পরের দিন থেকেই
ওনার চরিত্রে এই পরিবর্তনটা শুরু হয়েছিল এবং ওনার স্ক্রিপ্টে প্রথম দৃশ্যেই মায়াভিলার উল্লেখ আছে। সুতরাং মায়াভিলার সঙ্গে ওনার অসুস্থ হওয়ার সম্পর্ক একটা আছে, তার কারণেই তোমায় কথাটা বললাম। আচ্ছা, একবার অসীমবাবুর সঙ্গে কথা বলা যেতে পারে? জাস্ট দু একটা প্রশ্ন করতাম ওকে। ডক্টর গোস্বামী মাথা নাড়লেন। লাভ নেই, কোনো প্রশ্নের গুছিয়ে উত্তর দেওয়ার মতো মানসিকভাবে সুস্থ নন অসীমবাবু। রিঙ্কি একটু চুপ করে থেকে বলল, আচ্ছা, এই যে অসীমবাবু অসুস্থ হয়ে পড়লেন, এর জন্য প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গল্প লেখার চেষ্টাই কি একমাত্র কারণ? সত্যিকারের কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি কি হতে পারে? ডক্টর গোস্বামী সরাসরি উত্তর না দিয়ে হাতের পেপার ওয়েটটা টেবিলের ওপর লাট্টুর মতো ঘুরিয়ে দিয়ে বললেন, এর উত্তরটা হ্যাঁ অথবা না বলার আগে তাহলে বলতে হবে আমি নিজে প্যারানর্মাল ব্যাপারটায় বিশ্বাস করি কিনা। সেটা বলার মতো এখনো সময় আসেনি। মানে? হয়তো এখনো পর্যন্ত আমার উত্তর আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করি না, কিন্তু অসীমবাবুর কেসটা পুরো জানার পর হয়তো বিশ্বাস করব। এছাড়া উনি মাঝে মধ্যেই কতগুলো সংখ্যা বলছেন, 130, 14, 4। অনেক হিসেব করে এই সংখ্যা তিনটের মধ্যে দুটো সংখ্যার একটা মানে বার করতে পেরেছি। উনি যে স্ক্রিপ্টটা লিখতে যাচ্ছিলেন তার বাঁধুনিটা আগেই ঠিক করে নিয়েছিলেন। মোট 130টা সিন লিখবেন, তার মধ্যে 14টা সিন উনি লিখে ফেলেছিলেন। আর ওনার স্ক্রিপ্টে 4টে মূল চরিত্র ছিল, এক কর্নেল, তার স্ত্রী, শালি আর মেয়ে। তুমি তাহলে কিছুটা জানো গল্পটা? সৈকত সান্যাল একটা প্রেস কনফারেন্স করেছিলেন, দেবরাজ গিয়েছিল, ওই গল্পটা খানিকটা শুনে এসেছে। শুনেছি গল্পটা নাকি শেষ পর্যন্ত লেখা হয়েছে, কিন্তু আমার কাছে একটা খটকা এখনো পরিষ্কার নয়। অসীমবাবু যে স্ক্রিপ্টটা শেষই করেননি, আগের থেকে কি করে ঠিক করলেন যে ঠিক 130টা সিন লিখবেন, অথচ তার ডায়েরিতে এটাই লিখে রেখেছেন? স্যার, প্লিজ আর একটু খুলে বলবেন কি? এথিক্যাল গ্রাউন্ডে এখন সব কিছু শেয়ার করতে পারছি না, তবে কয়েকটা কথা বলতে পারি। প্রথমত, অসীমবাবু যেটুকু স্ক্রিপ্ট লিখেছিলেন সৈকত সান্যালের কাছ থেকে সেটুকু হাতে পেয়েছিলাম। আর ওর ব্যক্তিগত ডায়েরিতে বিভিন্ন নোট আর স্ক্রিপ্ট পড়ে আন্দাজ পাওয়ার পর চেষ্টা করেছিলাম অসীমবাবু কী গল্প লেখার চেষ্টা করছিলেন। খুব একটা ভালো বুঝতে পারছিলাম না, অবশ্য পরে আমাকে সৈকত সান্যাল গল্পের আউটলাইনটা বলে দেন। কি ছিল গল্পটা? সেটা বোধহয় ওই এথিক্যাল গ্রাউন্ডে বলে দেওয়াটা ঠিক হবে না। সৈকত সান্যাল সেই অনুরোধ করেছেন, ওরা এটা নিয়ে সিনেমা করবেন, কিন্তু অসীমবাবুর স্ক্রিপ্টটা ছিল একটু অদ্ভুত, সেটুকু শেয়ার করতে পারি। কী রকম? নড়ে চড়ে উঠে বসল রিঙ্কি। সিনেমার স্ক্রিপ্ট কীরকম হয় তোমার নিশ্চয়ই আইডিয়া আছে? অল্প স্বল্প আছে। তাহলে নিশ্চয়ই খেয়াল করেছো স্ক্রিপ্টের প্রথম পাতাতেই চরিত্রগুলোর নাম, বয়স ইত্যাদি বলা থাকে। আমি এই পাতাটা পাইনি। অসীমবাবু স্ক্রিপ্টের 4টে চরিত্রকে XYZ এভাবে বলেছেন। সুতরাং XYZ এর মধ্যে কে ছেলে কে মেয়ে, তাদের বয়সই বা কত আন্দাজ করতে পারিনি। যদিও সৈকত সান্যাল আমাকে সেগুলো বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি খুব একটা কনভিন্স হইনি। আমার বারবার মনে হয়েছে অসীমবাবু প্রথম সিন থেকেই কিছু একটা স্ক্রিপ্টের মধ্যে বলার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই ফুটিয়ে তুলতে পারছিলেন না। অসংখ্য কাটাকুটি আছে স্ক্রিপ্টটাতে। কাটাকুটি করা লাইনগুলো আমি মন দিয়ে পড়ে উনি আরও কী কী লিখতে চেয়েছিলেন বোঝার চেষ্টা করেছি। সেই কাজটা এখনও শেষ হয়নি, তবে যতটুকু এখনও বুঝতে পেরেছি তাতে মনে হয় অসীমবাবুর লেখা বারবার অন্য একটা ঘটনায় চলে যেতে চেষ্টা করছিল। উনি সেই লাইনগুলোকে জোর করে কেটে আবার মূল গল্পে ফিরে আসার চেষ্টা করছিলেন। রিঙ্কি নিজের মনেই বলে উঠল, ইস, স্ক্রিপ্টটা যদি একবার দেখা যেত। ডক্টর গোস্বামী বুঝতে পারলেন রিঙ্কি অসীম ব্যানার্জির স্ক্রিপ্টটা দেখার জন্য ছটফট করছে। পাতাগুলোর ফটোকপি ড্রয়ারেই আছে, কিন্তু সেগুলো দেখানো নীতিবিরুদ্ধ হবে। তবে স্ক্রিপ্টটা যেভাবে লেখা হয়েছে সেটা বোঝাতে প্রথম দৃশ্যের কথাটা একটু আলোচনা করা যেতে পারে।
মেয়েটাও ওর কাগজের জন্য খোঁজ খবর করছে, হয়তো ওর খোঁজ খবরও কোনো দিশা দেখাতে পারে। অসীম ব্যানার্জির কেসটা এখনও খুব মিস্টিরিয়াস। গলাটা ঈষৎ খাকিয়ে ডক্টর গোস্বামী বলতে শুরু করলেন, তোমাকে প্রথম দৃশ্যটা অসীমবাবু কিভাবে লিখেছেন এটুকু বলতে পারি। তুমি নিশ্চয়ই জানো স্ক্রিপ্টের কোনো দৃশ্যের শুরুতেই আবহটা লেখা হয়, যেমন সময়টা কখন, সকাল, বিকেল না রাত্রি, তারপর জায়গাটা কোথায়, ইনডোর না আউটডোর। অসীম ব্যানার্জি প্রথম দৃশ্যটা শুরু করেছেন দুপুরে। জঙ্গলের মধ্যে দিয়ে এক্স দৌড়ে দৌড়ে যাচ্ছে, যেন এক্সকে কেউ পেছন থেকে তাড়া করেছে। কে কেন তাড়া করেছে সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। তারপরই দেখা যায় জঙ্গলটা শেষ হয়ে সামান্য খানিকটা পরিষ্কার জায়গায় মায়াভিলা বাড়িটা। এক্স কয়েক মুহূর্তে থমকে আবার দৌড়ে গিয়ে মায়াভিলার সদর দরজার সামনে দাঁড়িয়ে দরজাটায় ধাক্কা দিতে থাকে। সেই ধাক্কায় দরজাটা খুলে যায়। বাইরে থেকে ভেতরে দৃশ্য দেখা যায়। দরজার উল্টো দিকের দেওয়ালে একটা অয়েল পেন্টিং। সেই পেন্টিংয়ের ওপর জানলা দিয়ে ঢোকা একটা রোদের ফালি পড়ছে। পেন্টিংয়ের দিকে তাকিয়ে ওয়াই চুপ করে দাঁড়িয়ে আছে। রিঙ্কি রুদ্ধশ্বাসে বলল, তারপর? ডক্টর গোস্বামী অবশ্য গল্পটা আর বিশেষ না ভেঙে বললেন, গল্পটা এভাবেই এগোতে থাকে। অসীম ব্যানার্জি যে প্যারানর্মাল গল্প লিখতে চেয়েছেন সেটা প্রথম থেকেই পরিষ্কার, কিন্তু এক্স এবং ওয়াই এর পরিচয় বোঝা যাচ্ছে না। তারা কি দুজনেই পুরুষ, নাকি একজন পুরুষ অন্যজন নারী, নাকি দুজনেই নারী, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। ইনফ্যাক্ট 14টা দৃশ্য পড়েও এক্স ওয়াই জেড এর বয়স, লিঙ্গ কিছুই বোঝা যাচ্ছে না। চরিত্রগুলোর মুখে সংলাপগুলো পড়েও বোঝা যাচ্ছে না। তবে কাটাকুটি করা লাইনের পেছনের গল্পটাও আমাকে খুব ভাবাচ্ছে। রিঙ্কি মৃদু গলায় বলল, দেবরাজ বলেছিল সিনেমায় দেখা যাবে একজন সাংবাদিক মায়াভিলার রহস্য উন্মোচন করতে গিয়ে কিভাবে একটার পর একটা রোম খাড়া করা পরিস্থিতির সামনে পড়ছেন। ডক্টর গোস্বামী মাথা ঝাঁকিয়ে সমর্থন করলেন, বললেন, সৈকত সান্যাল অবশ্য আমাকেও সেইভাবেই বলে গল্প এবং স্ক্রিপ্টটা মেলানোর চেষ্টা করছেন। এক্স হচ্ছেন এক পুরুষ সাংবাদিক আর ওয়াই হচ্ছেন বাড়ির মালিক এক কর্নেল, যিনি মৃত। ছবির সামনে দাঁড়িয়ে আছে তার আত্মা। সরলভাবে দেখতে গেলে সৈকত সান্যালের বলা গল্পের সঙ্গে স্ক্রিপ্টটা মিলে গেলেও উল্টোভাবেও অনেকভাবে মেলানো যেতে পারে। কী রকম? অসীমবাবু হয়তো লিখতে চেয়েছিলেন এক্স হচ্ছে আত্মা আর ওয়াই এক মহিলা সাংবাদিক। ওয়াই বাড়িতে ঢুকছে শুনে এক্স দৌড়ে দৌড়ে এসেছে। গভীরভাবে বিশ্লেষণ করে বুঝেছি গল্প এবং স্ক্রিপ্টের মধ্যে একটা ফাঁক আছে। সেটাই অসীম ব্যানার্জি না ফুটিয়ে তুলতে পারা অস্পষ্টতা। রিঙ্কি একটু ভেবে নিয়ে বলল, আপনি আমার সঙ্গে এতটা যখন শেয়ার করলেন তখন আমিও একটা কথা আপনার সঙ্গে শেয়ার করি। মায়াভিলার স্ক্রিপ্টটা কিন্তু এরপর শেষ করার চেষ্টা করেছিলেন রমেন পোদ্দার বলে এক ভদ্রলোক। তিনি মায়াভিলায় একবার গিয়েও ছিলেন এবং আশ্চর্যভাবে তারপর থেকেই নিখোঁজ। ডক্টর গোস্বামী অবাক মুখে বললেন, তাই নাকি? সৈকত সান্যাল অবশ্য আমাকে বলেছিলেন স্ক্রিপ্টের কাজটা নিলয়কে দিয়ে লিখিয়ে নিয়ে এবং শুটিংয়ের পুরো প্রস্তুতি করে ফেলেছেন, কিন্তু এর মধ্যে রমেন পোদ্দার বলে কেউ নিখোঁজ এটা তো বলেননি। বললাম তো, উনি মায়াভিলা থেকেই নিখোঁজ। রিঙ্কি উত্তেজিত হয়ে বলল, শান্ত হও। ডক্টর গোস্বামী এক গ্লাস জল রিঙ্কির দিকে এগিয়ে দিলেন। দুঢক জল খেয়ে রিঙ্কি ঘড়িতে সময় দেখে বলল, দেবরাজের জন্য তাই ভীষণ চিন্তা হচ্ছে। বাবা বলছিলেন অসীমবাবুর চিকিৎসা করতে গিয়ে আপনি হয়তো মায়াভিলা সম্পর্কে আরও কিছু জেনে থাকবেন। দেবরাজের কীরকম বিপদ হতে পারে আন্দাজ দিতে পারবেন? না। ডক্টর গোস্বামী ঠোঁট উল্টালেন। বিপদ সম্পর্কে আমি কোনো আন্দাজ করতে পারবো না। তোমাকে বরং একটা কন্ট্যাক্ট দিয়ে দিই। মায়াভিলার কাছে নন্দগ্রাম বলে একটা গ্রাম আছে। অসীমবাবু সেখানে এক বন্ধুর বাড়িতে দুদিন ছিলেন। ভদ্রলোকের নাম লোকেশ সাঁতরা। অসীমবাবুর ডায়েরি থেকে ওনার ফোন নম্বর পেয়েছি। ফোনে যেটুকু জেনেছি, মায়াভিলা নিয়ে স্থানীয় মানুষদের প্রচণ্ড ভীতি আছে। লোকেশ সাঁতরা এটাও জানিয়েছেন অসীমবাবু কিন্তু মায়াভিলায় গিয়ে রাত কাটাননি। কিছুক্ষণের জন্য ওখানে ঘুরতে যেতেন,
তবে আমার মনে হয় যতক্ষণ না মায়াভিলার রহস্য পরিষ্কার হয়, দেবরাজকে তোমরা বাড়িটার থেকে দূরে রাখো। আমি এখানে অসীম ব্যানার্জির পাশের বেডে দেবরাজকে দেখতে চাই না। দেবরাজ ঈশার কাছে সব শুনে বলল, তার মানে তুমি বলতে চাইছো যে শ্যামল বড়ুয়ার কথা মতো অসীমবাবু অসমাপ্ত স্ক্রিপ্টটা নিয়ে রমেন পোদ্দার কাজ করছিলেন, আর সরজমিনে এই মায়াভিলা দেখতে এসে রমেন পোদ্দার কয়েক মিনিটে গোটা স্ক্রিপ্টটা লিখে ফেলে এই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন? শ্যামল বড়ুয়া কি তোমার কাছে গাঁজা খেয়ে কথা বলতে এসেছিল? ঈশা বিরক্ত হয়ে বলল, শ্যামল বড়ুয়া মিথ্যে কথা বলতে যাবে কেন? ও তো আর ফিরে এসে রমেন পোদ্দারের স্ক্রিপ্টটা দেখেনি। তবে অসীম ব্যানার্জির ভেবে রাখা গল্পটা আমাকে বলেছে, সেটাই সৈকত সান্যাল কনফিডেন্সিয়াল রাখছে। দেবরাজ হেসে উঠল, আমার মনে হয় রমেন পোদ্দারের শান্তিনিকেতনী ঝোলা ব্যাগের মধ্যে আগে থেকেই পুরো স্ক্রিপ্টটা লিখে নিয়ে আসা ছিল, বাকি সব নাটক। সেটা যদি বিশ্বাস করতে হয় দেবরাজ, তাহলে নিখোঁজ হয়ে যাওয়াটা? আমি খোঁজ নিয়ে দেখেছি খবরটা মিথ্যে নয়, তাই আমাদের কাগজে গত শুক্রবারের রিপোর্টে মায়াভিলা নিয়ে 4 লাইনের বেশি কিচ্ছু লিখিনি। আজ পুরো ব্যাপারটা নিজে খোঁজ করতে এসেছি। পুরো রিপোর্টটা পাবলিশ করতে পরের শুক্রবারের পেস্ট্রি পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে। খবরটা সেরকম হলে নিউজটা কালকের ফ্রন্ট পেজেও আসতে পারে। দেবরাজ একটু চুপ করে ছোট মুখ করে বলল, তাহলে আমার আর কোনো চান্স নেই? মানে ধরো তুমি আর আমি মিলে পুরো রহস্যটা সমাধান করার পর কাল তোমার কাগজে তোমার লেখা রিপোর্টটা বেরিয়ে গেল, তারপর শনিবারে এই সপ্তাহতে আমার রিপোর্টটার কি আর কোনো দাম থাকবে? ঈশা মুচকি হাসল, আমি অত ছোট মনের নই দেবরাজ। কালকে আমাদের কাগজে যদি রিপোর্টটা বেরোয় তাহলে নিশ্চয়ই তোমারও নাম থাকবে। এডিটর মনে করলে তোমার একটা ইন্টারভিউও ছাপতে পারেন। তার আগে আমাকে কি বলা যায় অসীম ব্যানার্জি এই বাড়িটা নিয়েই কি গল্প লিখেছিলেন? কাজটা যখন একসঙ্গে করতে যাচ্ছি তখন গল্পটা তোমাকে বলে দেওয়াই উচিত। বিশেষ করে তোমাকে বিশ্বাস করে যখন এতটাই বললাম, তখন সৈকত সান্যাল আর অসীম ব্যানার্জির উর্বর মস্তিষ্কে তৈরি গল্পটাই বলে দিই। বসো। ঈশা দেবরাজকে একটা চেয়ার দেখিয়ে দিয়ে বলতে শুরু করলো, অসীম ব্যানার্জির মূল গল্পটা একটা ইতিহাসকে ভিত্তি করে। 1943 সাল, একদিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আর একদিকে ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসনের অবসানের জন্য স্বাধীনতা সংগ্রাম চলছে। কলকাতা শহর তখন একেবারে টালমাটাল। ফোর্ট উইলিয়ামে তখন ব্রিটিশ আর্মির একজন বাঙালি কর্নেল ছিলেন, কর্নেল সোমেশ্বর গাঙ্গুলি। কর্নেলের ধমনীতে ছিল বাঙালি রক্ত। চারিদিকে স্বাধীনতা সংগ্রাম দেখে কর্নেল ভারতবর্ষকে স্বাধীন করতে ভেতরে ভেতরে ভীষণ উদ্বুদ্ধ। ওনার প্রাণ চাইছে দেশের জন্য কিছু করতে, কিন্তু ব্রিটিশ আর্মির মধ্যে থেকে এই কাজটা কিছুতেই করা সম্ভব নয়। কর্নেল তবুও রিস্ক নিলেন। কর্নেলের এক বন্ধু এক গ্রামের পোস্টমাস্টার, স্বাধীনতা সংগ্রামের ছোটখাটো নেতৃস্থানীয় ছিলেন। অত্যন্ত গোপনে কর্নেল খুব গোপনীয় কিছু তথ্য তার কাছে পাঠাতে লাগলেন। এর পরিপ্রেক্ষিতে কয়েকটা ঘটনা ঘটায় ফোর্ট উইলিয়ামের মিলিটারিদের বড় কর্তাদের একটা সন্দেহ হতে শুরু করলো। কর্নেল গাঙ্গুলি সেটা আজ করতে পারছিলেন, ধরা পড়লে কোর্ট মার্শাল হয়ে ভীষণ কঠিন শাস্তি হবে। তাই একদিন রাতারাতি পুরো পরিবারকে নিয়ে ফোর্ট উইলিয়াম থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন। পরিবার মানে স্ত্রী, এক অবিবাহিতা শালী আর কন্যা। তার সেই পোস্টমাস্টার বন্ধুর সাহায্যে কর্নেল নিজের পরিচয় আত্মগোপন করে এক গ্রামে সপরিবারে আশ্রয় নিলেন। কিন্তু বিলাসবহুল জীবনে অভ্যস্ত কর্নেল গ্রামের বাড়িতে সাদামাটা ঘরে থাকতে গিয়ে কদিনেই হাঁফিয়ে উঠলেন এবং ওই পোস্টমাস্টারের সাহায্যে জঙ্গলের মধ্যে এই মায়াভিলা তৈরি করলেন। ঈশা চুপ করে গিয়ে মাথা নাড়তে শুরু করলো। দেবরাজ মন দিয়ে ঈশার কথা শুনছিল, একবারও কোনো প্রশ্ন করেনি। এর পরের অংশটা প্রেস কনফারেন্সের নিলয়ের ব্রিফিং থেকে শোনা আছে। কর্নেল অবশ্য একদম পছন্দ করতেন না ওই বাড়ির ধারে কাছে কেউ আসুক। তারপর একদিন গভীর রাত্রে দেখা গিয়েছিল মায়াভিলার দিকে একটা মিলিটারির গাড়ি যেতে। অনেকক্ষণ ধরে গোলাগুলি চলে। পরের দিন গ্রামের মানুষরা জানালার ফাঁক ফোকর দিয়ে উকিঝুঁকি মেরে ভেতরে রক্ত দেখলেও কোনো লাশ দেখতে পায়নি।
সবাই ভেবেছিল মিলিটারিরা সপরিবারে কর্নেলকে হত্যা করে মৃতদেহগুলো নিয়ে চলে গিয়েছে। অথচ এই ঘটনার কিছুদিন পর থেকে রাত্রে মায়াভিলাতে কর্নেলের স্ত্রী আর মেয়েকে দেখতে পাওয়া যেত, এখনও যায়। শুনতে পাওয়া যায় মায়াভিলার মধ্যে ওয়েস্টার্ন মিউজিক বাজছে, গ্র্যান্ডফাদার ক্লকের ঘণ্টা বাজছে। এমনকি গভীর রাত্রে সাইকেল চালিয়ে মায়াভিলার দিকে যেতে একজনকে দেখা যায়। দেবরাজ বলল, গল্পটা নতুন কিছু বললে না, এটা প্রেস কনফারেন্সেই বলা হয়েছিল, তুমি শুধু কয়েকটা ডেটা দিলে। কিন্তু মায়াভিলা নিয়ে আর কোনো রহস্য আছে কি? আছে। ঈশা তালাবন্ধ দরজাটার দিকে আঙুল দেখিয়ে বলল, আমার এক খবরের সোর্সের কথা যদি ঠিক হয় তাহলে অনেক রহস্য ওই দরজার পেছনেই আছে। সেটাই মায়াভিলার সত্যি গল্প। অসীম ব্যানার্জির ভাবা যে গল্পটা তোমাকে বললাম সেটা সত্যি গল্প নয়। জানতে পারি সেটা তুমি কি করে বুঝলে? তুমি তো এই বাড়িটায় ঢুকে অনেক জিনিস দেখেছ, কিন্তু কোনো তেরঙ্গা ফ্ল্যাগ, খদ্দরের পোশাক, বইপত্তর বা লিফলেট কিছু দেখেছ যাতে মনে হতে পারে কর্নেল দেশপ্রেমিক ছিলেন? পুরো বাড়িটাও তো এখনো দেখা হয়নি। ঈশা আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে যাও, তাহলে দরজাটা খুলে দেখো। দেবরাজ পায়ে পায়ে দরজাটার কাছে এগিয়ে গেল। 130-144 নম্বরটা মিলিয়ে কম্বিনেশন লকের তালাটা খুলে ফেলল। তারপর দরজার পাল্লাটা ঠেলে ভেতরে দেখল ছোট্ট একটা চৌকো ঘর। অদ্ভুত ঘরটা, ভেতরে একটাও জিনিস নেই, শুধু 4 দেওয়ালে 4টে দরজা। দেবরাজ অবাক হয়ে পেছনে ফিরে ঈশার মুখের দিকে তাকালো। ঈশার মুখটা গম্ভীর, বলল, এইবার বুঝতে পারছো কেন তোমাকে বললাম আমার ভেতরে ঢুকতে সাহস হয়নি আর? কর্নেল এই পুরো বাড়িটার দোতলা জুড়ে অদ্ভুত এক পাজল বানিয়েছিলেন, লখনৌয়ের ফুলফুলাইয়ার মতো বলতে পারো। এর একটা দরজা দিয়ে ঢুকলে তুমি আর বেরোতে পারবে না। দেবরাজ হেসে ফেলল, বাড়িটা নেহাত ছোট নয়, কিন্তু ফুলফুলাইয়ার সঙ্গে তুলনা চলে না। এই বাড়িটাতে এই মাপের কতগুলো আর কানেক্টেড ঘর থাকবে, ম্যাক্সিমাম 10-12টা। তোমাকে বলতে এখন আর আমার কোনো দ্বিধা নেই দেবরাজ। তুমি আমাকে একটু আগে বলছিলে না পুতুল হাতে একটা বাচ্চা মেয়েকে দেখেছো, যেটা হ্যালুসিনেশন হতে পারে? ওটা হ্যালুসিনেশন নয় দেবরাজ, ওটা এনার্জি। এই মায়াভিলাটা পুরোটাই নেগেটিভ এনার্জিতে ভরা। নেগেটিভ এনার্জি? দেবরাজ, এই পৃথিবীতে যা চলে সবই এনার্জি। এই মোবাইলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলি, এটা কিভাবে সম্ভব হয়? এনার্জি দিয়ে। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, এটা লাইট এনার্জি আছে বলেই সম্ভব হয়েছে। এই যে তোমার কথা আমি শুনতে পাচ্ছি, সেটা সাউন্ড এনার্জির জন্যই সম্ভব হচ্ছে। সেই রকমই আরেক রকম এনার্জি আছে দেবরাজ, নেগেটিভ এনার্জি। ক্লাসিক্যাল সায়েন্টিস্টরা এটার অস্তিত্ব বিশ্বাস করে না, কিন্তু আমি করি। আমি নিজে ফিল করি, এবং এই মায়াভিলায় এসে এই এনার্জিটার হিউজ কনসেন্ট্রেশন আমি ফিল করেছি। এই এনার্জিটার ইমেন্স পাওয়ার আছে দেবরাজ। হয় এর থেকে দূরে থাকো, না হলে পুরোটার সামনাসামনি হও। দেবরাজ মনে মনে হাসল। এই তাহলে বড় কাগজের নাম করা সাংবাদিকের সাহসের দৌড়। একটু আগেই বলছিল আমাকে ভয় দেখানো অত সহজ নয়। ঠোঁট টিপে হেসে বলল, আচ্ছা একটা ট্রাই নিয়ে দেখি। ঈশা সাবধান করল, দেবরাজ চেষ্টা করার আগে ভেবে নাও, এই ঘরের মধ্যে ম্যাক্সিমাম নেগেটিভ এনার্জি আছে। তুমি ভেতরে ঢুকলে হয়তো আর বেরিয়ে আসতে নাও পারো। দেখো ঈশা, বাড়িটা যদি এখনো ভূতেরও হয়, তৈরি করেছিল কিন্তু মানুষ। একজন আর্কিটেক্টের একটা নকশা ফলো করে জ্যান্ত মিস্ত্রিরা এই বাড়িটা তৈরি করেছিল। আমি তোমার কথা মেনে নিচ্ছি, পৃথিবীর সব ভৌতিক বাড়ি কোনো একদিন মানুষই তৈরি করেছিল, কিন্তু তারপর প্যারানর্মাল অ্যাক্টিভিটি মানুষ অস্বীকার করতে পারেনি। আমিও তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু এই বাড়িটার ক্ষেত্রে কর্নেল হয়তো একটা পাজল তৈরি করেছিলেন। ধরো একটা মেইজ। আমি 10 মিনিটের মধ্যে ভেতরের ঘরগুলো থেকে ঘুরে এসে তোমাকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। যদি এই পাজলটা আমি সলভ করতে পারি, এই সপ্তাহতে সেটা লেখার আমাকে আগে সুযোগ করে দিতে হবে। ঈশা মাথা দোলালো, তারপর নরম গলায় বলল, তুমি লেখো বা আমি,
আমার মনে হয় আমাদের রিপোর্টটা এমন হওয়া উচিত যাতে এখানে মিথ্যে গল্পটা নিয়ে শুটিংটা আর না হয়। তোমার কি মনে হয় আমরা লিখলেই কি শুটিং বন্ধ হয়ে যাবে? কেউ আর ভয়ে এখানে কাজ করতে আসবে না। সৈকত সান্যাল টালিগঞ্জে সেট বানিয়ে পুরো সিনেমার শুটিংটা করতে পারতেন, কিন্তু প্রোপাগান্ডা করে পুরো ব্যবসায়িক স্বার্থে এখানে শুটিংটা করতে চাইছেন। বিক্রমজিৎ, শ্রীপর্ণা, রঘুরাজ সবাইকে আমি পার্সোনালি চিনি। ওরা আমার রিপোর্ট পড়লে একে একে সবাই আমাকে ফোন করবেই। আমি ওদের বারণ করে দেব। কিন্তু কেন? মিথ্যে গল্পটা সত্যি বলে চালাতে গিয়ে কত বিপদ হচ্ছে তোমাকে তো বললাম। অসীম ব্যানার্জির পর রমেন পোদ্দার, একজন মানসিক হাসপাতালে আর একজন নিখোঁজ। আমি চাই না সেই অবস্থা আর কারোর হোক, এমনকি তোমারও দেবরাজ। এটা নিয়ে ঈশাকে আরও প্রশ্ন করার আগেই মনটা ঘুরে গেল অন্য একটা আওয়াজে। টিং টিং সাইকেলের ঘণ্টির আওয়াজ। বাইরের ঘরটার পশ্চিম দিকের জানালাটার নিচ থেকে আওয়াজটা আসছে। ঈশা দ্রুত পায়ে এগিয়ে গেল জানালাটার দিকে। তারপর জানালা দিয়ে ঝুঁকে বাইরেটা দেখতে থাকলো। কি দেখছে ঈশা? দেবরাজও সেদিকে পা বাড়াতে যেতেই দরজার ঠিক সামনে ফুটে উঠল নীল ফ্রক পরা সেই বাচ্চা মেয়েটা, আর কোলে পুতুলটা। এই প্রথম মুখোমুখি দেখতে পেল মেয়েটাকে। আশ্চর্য, বাচ্চা মেয়েটার সঙ্গে পুতুলটার মিল। দুটোই যেন একেবারে একরকম দেখতে। দুজনেরই নিষ্পলক সবুজ মার্বেলের চোখ, রক্তশূন্য ফ্যাকাশে মুখ। শির দ্বারায় একটা ঠান্ডা শিরশিরানি নিয়ে অস্ফুট গলায় দেবরাজ চিৎকার করে বলে ওঠার চেষ্টা করল, ঈশা! বাচ্চা মেয়েটা দ্রুত কোল থেকে পুতুলটা মাটিতে নামিয়ে রেখে দুহাত দিয়ে টেনে বন্ধ করে দিল দরজাটা। দরজাটা ভেতর থেকে খোলার চেষ্টা করলো দেবরাজ, কিন্তু পারল না। ভেতরে চার দেওয়ালে চারটে দরজা ছাড়া কোনো জানালা নেই। ঘরটাও ছোট। দম বন্ধ হতে লাগলো। দেবরাজ দরজাটার ওপর কিল মারতে মারতে বলতে থাকলো, ঈশা, দরজাটা খুলে দাও, ভেতর থেকে খুলতে পারছি না। দরজার অন্য দিক থেকে ঈশার গলা পেল, আমিও পারছি না দেবরাজ, তালাটা লেগে গিয়েছে, কম্বিনেশন নম্বরগুলো আর কাজ করছে না। তোমাকে বারবার সাবধান করেছিলাম দেবরাজ। এখন আর সেটা ভেবে কি লাভ? কিছু একটা করো। এবার তো দম বন্ধ হয়েই মরে যাব। দরকার হলে লোক ডেকে এনে দরজাটা ভাঙো। ঈশা দরজাটা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে যাচ্ছে। অসহায় শোনালো গলাটা। এখানে কাছাকাছি নন্দীগ্রামে গিয়েও কারোর হেল্প পাবো না, কেউ আসবে না এই বাড়িটায়। তোমার মোবাইলে সিগন্যাল আছে? সকাল থেকে ছিল না। দাঁড়াও, তবু দেখছি। না, নেই। দেবরাজের মনে হতে থাকলো দম বন্ধ হয়ে এবার অজ্ঞান হয়ে যাবে। কোনো রকমে বলল, প্লিজ তাহলে বাইরে বেরিয়ে গিয়ে যেখানে সিগন্যাল পাবে সেখান থেকে আমার অফিসে একটা ফোন, রিঙ্কি চৌধুরী 9830। নম্বরটা কোনো রকমে বলে ভেতরের আর একটা দরজা ঠেলে ঢুকলো দেবরাজ। আশ্চর্য, সেই ঘরটাও ঠিক আগের ঘরটার মতোই। একই মাপের চৌকো একটা ঘর। ঘরের মধ্যে কোনো আসবাব নেই, শুধু চার দেওয়ালে চারটে দরজা। ঘরটার মধ্যে ঢুকতেই যে দরজাটা দিয়ে ঢুকলো সেটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। দেবরাজ চিৎকার করে উঠল, ঈশা! ঈশা! ঈশার আর গলার কোনো আওয়াজ পেল না দেবরাজ। চার দেওয়ালের একটার পর একটা দরজা খোলার চেষ্টা করতে থাকলো। বাঁচতে হলে এই গোলকধাঁধা থেকে বেরোতেই হবে। আবার ঘরে তিনটে দরজা খুলল না, কিন্তু চতুর্থ দরজাটা ঠেলতেই খুলে গেল। আবার সেই একই রকম ঘর, একই মাপের। ভেতরে কিচ্ছু নেই, শুধু চার দেওয়ালে চারটে দরজা। যে দরজা দিয়ে ঢুকলো সেটাও একই রকমভাবে বন্ধ হয়ে গেল। দেবরাজের মনে হলো এবার দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যাবে। শরীরে আর কোনো শক্তি নেই, চারদিক ঝাপসা দেখাচ্ছে। হঠাৎ মনে হলো কানের কাছে একটা মেয়ের গলা ফিসফিস করে উঠল, এরপর তোমার সামনে আর সত্যিটা জানা ছাড়া আর কোনো উপায় নেই দেবরাজ। এখন শুধু সত্যিটা জানার অপেক্ষা করো। গলাটা খুব চেনা চেনা মনে হতে থাকলো। এই গলা শুনেছিল এক শনিবারে বাইক চালাতে চালাতে পেছন থেকে, কিন্তু কাউকেই কোথাও দেখতে পাচ্ছে না। দেবরাজ প্রাণপণে চিৎকার করার চেষ্টা করতে থাকলো, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। শেষ করলাম কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস
মায়াভিলার তৃতীয় পর্ব। অন্তিম পর্ব আসতে চলেছে আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি আজ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।